বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে আলোচনা করব নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, অনুশীলনী 1-এর এমসিকিউ প্রশ্ন। তোমরা অনেকেই এখান থেকে এমসিকিউ প্রশ্নের সমাধানগুলো আগে থেকে জানো। তোমরা যদি মনে করো যে এমসিকিউ আমার প্রয়োজন নাই, তাহলে ভিডিওটা স্কিপ করতে পারো। আর যদি কেউ দেখো আমি এগুলো ব্যাখ্যা সহকারে বোঝাবো, এই জন্য তোমরা সময় নিয়ে দেখতে পারো। ওকে, নাম্বার 1, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে হচ্ছে ক নাম্বার আবৃত দশমিক ভগ্নাংশ। পৃথিবীতে যত আবৃত দশমিক ভগ্নাংশ আছে সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। আবার এখানে আছে, এগুলো আমি খাতায় দেখালে আরও তোমাদের ভালো হতো। যেমন দেখো, √16 আর আছে 9, তাহলে √16 মান হচ্ছে 4 আর হচ্ছে 9 এর মান হচ্ছে 3, √9 = 3। তাহলে 4/3, দেখো এটা একটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা, অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা। তো বুঝতে পারতেছো এটা আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি, দেখো এখানে আমরা পড়েছিলাম যে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই হচ্ছে মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। তাহলে আমরা এখান থেকে খ নম্বরে ভগ্নাংশ পেয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। আবার এখানে পাচ্ছি, দেখো এখানে 8, 27, 3√2 এর পাওয়ার যদি আমি 3 দিই তাহলে হচ্ছে 8, আর হচ্ছে 27-এর পাওয়ার যদি আমি 3 এর পাওয়ার যদি 3 দিই তার মানে হচ্ছে 27। তাহলে এই যে √2, এখানে 3√2 যদি থাকে তাহলে এই 3√2-এর সঙ্গে এই পাওয়ারটা কেটে যায়। সহজ ভাষা বললে আমি যদি এভাবে লিখি, এই 8কে ভাঙায় 2⁻³ করলাম, 27কে ভাঙে পাওয়ার হচ্ছে 3 করলাম। এখন যদি আমি এইভাবে লিখি তাহলে এখানে 3 এবং এখান থেকে যে 3 চলে যায়, তাহলে এখান থেকে মান থাকবে হচ্ছে এরকম। আমি ব্যাখ্যা সহকারে বোঝাচ্ছি, তোমরা যদি অঙ্কে খুবই দুর্বল হয়ে থাকো ব্যাখ্যাগুলো তোমাদের খুব কাজে দিবে। ধৈর্য সহকারে দেখো, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 3, আর এখান থেকে 3√2 এর মান হচ্ছে 1/3। আবার এখানে 3 এর পাওয়ার হচ্ছে 3, আর 3√2 এর মান হচ্ছে 1/3। তাহলে এই 3 কাটা, 3 কাটা, তার মানে উপরে থাকবে হচ্ছে 2 আর নিচে থাকবে 3। তাহলে এটা একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশ মানে হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এটাও নয়, ক নয়, খ নয়, গ নয়, তার মানে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। দেখতে পাচ্ছ এখানে 5/√3, আর √3 একটি অমূলদ সংখ্যা, আমরা আগেই পড়েছিলাম। এরপরে নাম্বার 2 কি বলছে, ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যার একটা উদাহরণ আমরা পড়েছিলাম, উদাহরণ নাম্বার 2। আমি তোমাদেরকে এক নজর দেখাই। এই যে দেখো, এখানে বলছে যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যদি গুণফলের সঙ্গে 1 যোগ করা হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 4টি গুণ করার পর 1 যোগ করতে হবে। তাহলে আমাদের এখান থেকে দেখো এইরকমই প্রশ্ন আছে, গ নাম্বারে ABCD 4টি গুণ করা হলো, তার সঙ্গে 1 যোগ করা হলো, আমাদের গ নাম্বার। এরপরে নাম্বার 3, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 2, 3, 5 এবং 7, মোট 4টি। খ নম্বর উত্তর। কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে সংখ্যা রেখার মধ্যে, আমি তোমাদেরকে দেখাইছিলাম, সংখ্যা রেখার মধ্যে যত সংখ্যা আছে ধনাত্মক 1, 2, 3, মানে ডান পাশে ধনাত্মক +∞, বাম দিকে -∞, যত সংখ্যা আছে সবগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তো এখানে দেখো এই ক নম্বরে 1 নাই, আবার এখান থেকে 2 নাই, 4 নাই, এখানে আবার মানে ঋণাত্মক মানগুলো নাই, কিন্তু খ নম্বরে সবগুলো আছে। দেখো -1, 2, 1, 2 ইত্যাদি ইত্যাদি, তার মানে এখানে সবগুলো মানই আছে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার একটা সেট। আবার দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে নাম্বার ক কি বলছে, বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে কত? একটা বর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা 3, 3-এর উপর স্কয়ার করলে কত হচ্ছে 9, তার মানে বিজোড় সংখ্যাই হচ্ছে, তার মানে ক নাম্বার ঠিক আছে। 2 নাম্বার, 2টি জোড় সংখ্যার গুণফল একটি গুণিতক জোড় সংখ্যা হবে। 2টি জোড় সংখ্যা, মনে করো
একটা সংখ্যা 2, একটা সংখ্যা 4, 4 দুগুণে 8, তার মানে একটা জোড় সংখ্যাই হচ্ছে, তার মানে খ নম্বরও সঠিক। পূর্ণ বর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল একটি মূলদ সংখ্যা, এটা ভুল। দেখো পূর্ণ বর্গ কী কী? পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 4, 4 4 16, 5 5 25, 6 6 36, এই সংখ্যাগুলো বাদ দিয়ে এগুলোর বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হবে। হ্যাঁ, 2 4 5 6, কিন্তু এগুলো বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো থাকবে, মানে এই সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো যেমন 2 3 5, হ্যাঁ 7, এগুলোর যদি বর্গমূল করি তাহলে এগুলো হচ্ছে একটা অমূলদ সংখ্যা পাওয়া যায়, কিন্তু এখানে লেখা আছে মূলদ সংখ্যা, তার মানে এটা নয়, ভুল। তার মানে 1 নম্বর আর 2 নম্বর আমাদের সঠিক। অ্যান্সার ক। এখানে বলেছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? কোন সংখ্যা? এখানে অ্যান্সার টিক দেওয়া আছে, তারপর আমি এই জিনিসটা একটু বুঝাই দিই। যেমন 3টি ক্রমিক সংখ্যা দেখো 2 3 4, এগুলো গুণ করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 4 6 24। এই 24কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 6 দ্বারা ভাগ করতে পারবো। আবার মনে করো 3 4 5, গুণ করলে কত হচ্ছে? 3 4 12, 5 12 60, 5 12 60। এই 60কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 6 দ্বারাও ভাগ করতে পারবো। আবার একটা 4 5 6, 4 5 20, 20কে 6 দ্বারা ভাগ করলে 120, 120কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 6 দ্বারা ভাগ করতে পারবো। এটা হচ্ছে আমাদের নিয়ম। তার মানে অ্যান্সার এখান থেকে খ। এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এ এবং বি দুটি জোড় সংখ্যা, তাহলে কোনটি বিজোড় সংখ্যা হবে? এখানে অ্যান্সার খুবই ইজি এগুলো। দেখো এটা জোড় সংখ্যা, এর মান মনে করো 2 আর বির মান মনে করো 4, তাহলে দেখো তো এর উপর স্কোয়ার এর সঙ্গে যোগ করলাম, তার মানে কি বিজোড় সংখ্যা হবে না? 2 2 4 আর 5, তার মানে বিজোড় সংখ্যা হবে। অ্যান্সার হচ্ছে গ নম্বর। আর এগুলো যদি মনে করো বিকে আমরা 4 ধরে দিলাম, 4 এর উপর স্কোয়ার মানে 4 4 16, এটা তো জোড় সংখ্যা হয়ে যাবে। নাম্বার 8 বলছে যে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? খুবই ইজি একটা প্রশ্ন। দেখো প্রথমে আছে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে যদি আমি 2ab যোগ করে দিই তাহলে একটা সূত্র পড়তেছে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। তো আমরা কত যোগ করলাম? 2ab যোগ করলাম। অ্যান্সার হচ্ছে গ নাম্বার, গ। তাহলে আজকে এমসিকিউ আমাদের 8 পর্যন্তই আছে, 8 পর্যন্তই। তবে এখান থেকে আরও একটা প্রশ্ন, নাম্বার 9, প্রমাণ করা যায় প্রতিটি সংখ্যা অমূলদ, √5 √7 √10, এগুলো আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণটা তোমাদেরকে আমি আগেও দেখাইছিলাম, √2 এবং √3-র ক্ষেত্রে যে লেখা ছিল প্রমাণ করা যায় √3 একটি অমূলদ সংখ্যা। যে ওই ভিডিওটা তোমরা যদি মিস করে থাকো তাহলে এখান থেকে বুঝতে পারবে না। যেমন এখানে দেখাইছিলাম, দেখো পৃষ্ঠা নম্বর 4, প্রতিজ্ঞা √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। আবার এই পাশেও দেখাইছিলাম আমি √3 একটি অমূলদ সংখ্যা, সেই ভিডিওটি তোমরা একটু দেখে নাও। তারপর আমি এখান থেকে একটা অঙ্ক করে দিব, একই নিয়মের অঙ্ক করে দিব, যেমন ক নম্বরটাই করে দিব, √5 একটি অমূলদ সংখ্যা। সময় বাঁচানোর ক্ষেত্রে আমি অঙ্কটা একটু খাতায় লিখে নিই, ওয়েট। দেখো অঙ্কটা আমি এখানে তুলে নিলাম, লিখে নিলাম। প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর আমি একটু মুখে মুখে বলে দিই, আর আগের ভিডিও দেখলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। বলছে যে ধরি √5 একটি মূলদ সংখ্যা, তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক পাওয়া যাবে যেখানে পি এবং কিউ 1 থেকে বড়, গ্রেটার দেন 1 থাকবে। জানো √5 হচ্ছে p/q। p/q কেন লিখলাম? মূলদ সংখ্যা হলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলোই তো মূলদ সংখ্যা, তাই না? তো এই জন্য আমরা ধরে নিচ্ছি মূলদ সংখ্যা, তার মানে লিখতে পারবো p/q। এখন উভয় পাশে বর্গ করে পাই, তাহলে এখানে বর্গ করলে 5 থাকবে, এখানে বর্গ করলে p²/q²। তো এখান থেকে q² মানে কি? q² মানে হচ্ছে q গুণন q। তো এখান থেকে একটা q যদি সমান চিহ্ন এ পাশে নিয়ে আসি, এ পাশে ভাগ ছিল, এ পাশে গুণ হয়ে গেল 5q, আর এ পাশে p²/q। এখন এখানে 5q পূর্ণ সংখ্যা, মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা না, এটা ভগ্নাংশ সংখ্যা। দেখো উপরে হরলব আছে, হ্যাঁ, তো এখানে হরলব থাকলে ভগ্নাংশ। তো এটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, যেটা কিউ এর মান হচ্ছে 1 থেকে বড়, যেটা উপরেও লিখে নিছি আমি। এখন কি করব?
ফাইভ এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে এই দুটো কি কখনো সমান হতে পারে? পারে না। এই জন্য আমি লিখে নিয়েছি 5q এবং p² q সমান হতে পারে না, অর্থাৎ 5q নট ইকুয়াল p² q। অতএব √5 কে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ √5 নট ইকুয়াল p/q। অতএব যেহেতু p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারবো √5 একটি অমূলদ সংখ্যা। এইভাবে তোমরা খ নাম্বার এবং গ নাম্বারও লিখবে, এটা তোমাদের বাড়ির কাজ। আগামী পর্বে আলোচনা করব 10 নম্বর থেকে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই।